আছে আমাদের সাথে স্টুডিওতে সালেক সুফি জ্বালানি বিশেষজ্ঞ এবং অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী চিকিৎসা বিজ্ঞানী। আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আমরা মূলত সকাল থেকে অনেক আলোচনা শুনছিলাম কোন খাতে কতটুকু বরাদ্দ হয়েছে। দুটি ইম্পর্টেন্ট যে খাত, গুরুত্বপূর্ণ খাত, একটি হচ্ছে স্বাস্থ্য এবং আরেকটি হচ্ছে জ্বালানি। আমরা আপনাদের দুজনকে এখানে পেয়েছি। প্রথমে আমরা একটু জ্বালানির দিকে যাই। মূলত ভর্তুকির একটা বিষয় থাকে, প্রতি বছর হচ্ছে প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়া হয় বিদ্যুৎ খাতে। আমার প্রশ্নটি হলো যে ভর্তুকির পাশাপাশি আসলে আমাদের যে জ্বালানি নিরাপত্তা সেইটা কতটুকু অ্যাড্রেস করা হয়, কতটুকু গুরুত্ব আরোপ করা হয় বাজেট অধিবেশনে, বাজেট পেশের মাধ্যমে। এবং এর পরবর্তী আরেকটি প্রশ্ন আমি বলবো যে শুধুমাত্র ওই জ্বালানি নিরাপত্তা নয়, আমাদের এই ভর্তুকির পরিমাণ কমানোর ক্ষেত্রে কিন্তু একটা উপায় হতে পারে যে কস্ট মিনিমাইজেশন, অর্থাৎ বিদ্যুৎ বা তেল যেটাই আমরা বলি না কেন ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রোডাকশন প্রসেসে যে কস্ট মিনিমাইজ করা যায় সেইটি। তো সেই বিষয়ে আপনি কি মনে করছেন? দেখেন, জ্বালানি নিরাপত্তা মানে সাস্টেইনেবল এনার্জি সিকিউরিটি। এটা আপনার একদিন দুই দিন না, দীর্ঘস্থায়ী সিকিউরিটি দিতে হবে। দীর্ঘস্থায়ী সিকিউরিটি দিতে হলে জ্বালানির উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন, বিতরণ সবগুলির মধ্যে একটা সুসমন্বয় করে কস্টটাকে এফিসিয়েন্টলি ইউজ করে লস কমিয়ে সেটাকে সহনীয় করে তুলতে হবে। আদারওয়াইজ ডাউনস্ট্রিমে বিরাট ইম্প্যাক্ট হবে। মানে জ্বালানি বিদ্যুৎ ছাড়া তো কিছু হবে না। আপনাদের এই স্টুডিওতে যে আলো ঝলমলে দেখছি বা ভাইয়ের স্বাস্থ্য খাতে যে দরকার, জ্বালানিটা কিন্তু এখন অনেকটা খাদ্য, পণ্য, বস্ত্রের মতো এসেনশিয়াল হয়ে গেছে। তো বাংলাদেশে এই মুহূর্তে যেটা আপনি লক্ষ্য করেছেন, আমাদের বিদ্যুৎ খাতে কিন্তু গ্রিড নন গ্রিড মিলে প্রায় 30,000 মেগাওয়াটের উপরে সক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু 16,000 বা 16,000-এর কিছু বেশি। এসের সময় 16,000, 17,000 হয়ে গিয়েছিল। সেটা আমরা কিন্তু নিশ্চিতভাবে সাস্টেনেবল উপায় দিতে পারছি না। ডেফিনেটলি কোনো ক্ষেত্রে ভুল পরিকল্পনা বা পরিচালনার অদক্ষতার অভাব আছে, যার জন্যে এই মুহূর্তে আপনার জ্বালানি খাতের দুইটা প্রতিষ্ঠান, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং পেট্রোবাংলার $5 বিলিয়ন বকেয়া রয়েছে। $5 বিলিয়ন বকেয়া রয়েছে শুধুমাত্র। আর এরপরে এই যে ডলার এসের কারণে, আমাদের ভুল পরিকল্পনার কারণে, আমাদের নিজেদের গ্যাস এবং নিজেদের কয়লা না উঠিয়ে বিদেশি প্রাইমারি ফুয়েল নির্ভর হওয়ার জন্যে আমরা সেগুলি কিনতে পারছি না। 16,000 মেগাওয়াটের বেশি কেন করতে পারছি না? একটা রিজন হলো আমাদের সঞ্চিত গ্যাসের পরিমাণ কমে গেছে। আমরা দীর্ঘদিন ধরে গ্যাসের উত্তোলন করিনি। আমরা এলএনজি আমদানির দিকে গেছি। আমাদের একটা বিশাল কয়লা সম্পদ রয়েছে, নানা কারণে বিভ্রান্ত হয়ে সেই কয়লা উঠাই নেই। ইম্পোর্টেড কোল আনতে যাচ্ছি, পারছি না, অর্থ নাই। পাওয়ার প্ল্যান্ট করেছি বিপুল ব্যয় দিয়ে, সেই সক্ষমতাটা করতে পারছি না। লিকুইড ফুয়েলের বিরাট একটা 5,000 মেগাওয়াট ক্ষমতা রয়েছে। আইপিপিগুলি যেগুলি লিকুইড ফুয়েল দিয়ে করে তাদের বিরাট বকেয়া রয়ে গেছে, সেটা করতে পারিনি। তো এইটা সামগ্রিকভাবে সুশাসনের অভাব, আর যদি কিছুটা বলেন দুর্নীতিও আছে ডেফিনেটলি এর সাথে। এই কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। বাজেটে ডেফিনেটলি সাবসিডি দিতে হবে। যে পরিস্থিতি, সাবসিডি এখন না, আমার মতে আগামী 10 বছরও সাবসিডি মুক্ত হতে পারবো না। কারণ সাবসিডি মুক্ত হওয়ার আরেকটা উপায় হলো আমাদের জ্বালানি বিদ্যুতের মূল্য বাজার ভিত্তিক করা। তো সেটা তো অ্যাফোর্ডেবল হবে না। সেটা করতে হলে সরকারকে যেটা করতে হবে এই মুহূর্তে কৃচ্ছতা আনতে হবে। এই আলো ঝলমলে বিলাস করার মতো আমাদের নাই। আমাদের শপিং কালচারটা চেঞ্জ করতে হবে। দুনিয়ার উন্নত দেশে, আমি অস্ট্রেলিয়া থাকি, সপ্তাহে 5 দিন কিন্তু 5টার পরে বড় বড় বিপণী বিতানগুলি বন্ধ হয়ে যায়। আমাদের এই জ্বালানি দুর্ভিক্ষর সময় সেই পরিস্থিতি কি আমাদের আছে? সেই পরিস্থিতি আমরা করছি না। আমাদের অনেক লস আছে। আপনি প্রায় শুনে থাকেন ঢাকা শহরে এবং শহর অঞ্চলে গ্যাসের লক্ষ লক্ষ অবৈধ কানেকশন আছে। সেগুলি তো আমাদের ক্র্যাশ প্রোগ্রাম করে সেগুলি মেটাতে হবে, আর এফিশিয়েন্ট ইউজ করতে হবে। দুনিয়া অনেক আগে গেছে। আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমার দৃষ্টিতে কিন্তু আমরা ডিজিটালও হইনি, স্মার্টও হইনি। সেই জিনিসগুলির রিফ্লেকশন আমাদের এই বাজেটে থাকা উচিত। আমি আশা করি সেগুলি থাকবে। আচ্ছা, তোমরা আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। এবার যাচ্ছি অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী চিকিৎসা বিজ্ঞানী আপনার কাছে।
মূলত যেহেতু স্বাস্থ্য একটি দেখা যাচ্ছে যে বাজেট একটি অবহেলিত খাত, যে পরিমাণ বরাদ্দ দেওয়া উচিত ছিল আসলে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি। এক্ষেত্রে অনেকটাই যুক্তি হচ্ছে যে আরো বেশি প্রায়োরিটি সেক্টর হয়তো ছিল, কিন্তু স্বাস্থ্য তো সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আসলে কি মনে করছেন যে এখন এই বাজেটটি আগামী 1 বছর বা 1 বছরের জন্য আপনাদের এই স্বাস্থ্য সেক্টরে, হেলথ সেক্টরে টোটাল ডেভেলপমেন্টের জন্য কি কি বিষয় গ্রহণ করা উচিত ছিল যেটা হয়তো পারবেন না, আর ওভারঅল আমাদের এই স্বাস্থ্য ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা রয়েছে বলে আপনি মনে করছেন যেগুলো ইমিডিয়েটলি সলভ করার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। সুফি ভাই জ্বালানি খাতের যে একটা হতাশাব্যঞ্জক কিছু কথা বললেন, আমি খুব ভালো হতো যদি একটু আশার কথা বলতে পারতাম, কিন্তু এখন আবার ওই ধরনের কথাই বলতে হবে যে যে অর্থ বরাদ্দ করা হয়েছে এটি বহু বছর ধরে ঘুরপাক খাচ্ছে। বলাই হচ্ছে যে এটা এই অঞ্চলেও সবচেয়ে সর্বনিম্ন বাজেট, সরকারি অর্থায়ন দ্রুত কমে যাচ্ছে। আমরা বেজ লাইন ধরি অনেক সময় 2012 সালকে, কারণ 2012 সালে একটা হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করা হয়েছিল সরকারেরই, সরকার অনুমোদিত, এবং সেটা 2012 থেকে 32 এবং 2030 সালে ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের জন্য যে পরিকল্পনা, তাতে ছিল যে এই 5% যে বাজেটের যে বরাদ্দ, যেটা ঘুরপাক খাচ্ছে 5%-এর আশেপাশেই, সেটি কোভিডের সময় সর্বোচ্চ 5.8-এ গিয়েছিল, কিন্তু এখন 15% উন্নীত করার কথা ছিল 30-এ। WHO সাধারণত গড়ে 12% বলে, আমাদের মতো এত কম শতাংশ কোনো এই অঞ্চলেও নেই, এক আফগানিস্তান ছাড়া। দেখুন, এই যে অর্থায়ন, সেই অর্থায়ন দিয়ে আসলে আমাদের কোনো ইপ্সিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না। এবং ফলাফলটা কি হয়েছে? ফলাফলটা হচ্ছে 2012 সালেও কিন্তু আমাদের আসলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানুষের 100 টাকা খরচ হলে 63 টাকা ছিল পকেট থেকে নিজের। আর তখন কিন্তু পরিকল্পনা, ওই হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি, এটা সরকারি ডকুমেন্ট কিন্তু, হ্যাঁ, মানে গৃহীত ডকুমেন্ট, যেখানে ছিল যে 32 সাল হতে হতে আমরা 32%, যেটা অ্যাভারেজ গড় পৃথিবীর, সেটাতে নামিয়ে নিয়ে আসবো। না হোক অন্তত পক্ষে 40% বা 43% কাছাকাছি আসলেও তো একটা কথা ছিল। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন 68.5%। এটা সরকারি হেলথ ইকোনমিক্স ইউনিটের তথ্য, এটা খুব সাম্প্রতিক তথ্য। দেখুন, পকেটের এক্সপেন্ডিচার বেড়ে গেছে। অন্যদিকে সেই সময়ে সরকারের অর্থায়ন ছিল 35%, সেটি কমে 23% নেমে এসছে। অর্থাৎ এই যে 68.5% যে পকেট থেকে যাচ্ছে, বাকিটা বিভাজনে কোনো কোনো এনজিও, কোনো কোনো ডোনার এজেন্সি কিছু কিছু সহায়তা দেয়, কিন্তু মাত্র 23% সরকার থেকে আসে। তাহলে সেক্ষেত্রে বাজেটের যদি আমি বৃদ্ধি না করি, আমার বাজেট যদি 5% ঘুরপাক খায়, আমার জিডিপির যদি 2.3 বা 5-এর নিচে থাকে, তাহলে তো এই ধরনের অর্থায়ন দেওয়া সম্ভব নয়। এখানে একটা কুটতর্ক সৃষ্টি হয়েছে। কুটতর্কটা কি? বাজেট তো ফেরত যায়, বাজেট তো মানে খরচ হয় না। দেখুন, এটাও একটা বাজেট মানে তো শুধু অঙ্ক না, আপনার নিশ্চয়ই এটা শুধুমাত্র একটা অঙ্কের খেলা না, এটা হচ্ছে যে সার্বিক একটা পরিকল্পনার অংশ। অঙ্কটা হচ্ছে তার অংশ। তাহলে বাজেট কি করে খরচ করতে হবে, তার সক্ষমতা বৃদ্ধি হতো একটা পরিকল্পনা। তো আপনি যে প্রশ্নটা করলেন, অবহেলিত শব্দটা খুব ভালো লাগলো আমার, যে আপনি শব্দটা উচ্চারণ করেছেন। আসলেই স্বাস্থ্যকে কিভাবে দেখেন, মানে সরকার বা পলিসি মেকার বা জনগণ কিভাবে দেখে, তার উপর নির্ভর করে। দেখুন, স্বাস্থ্যটাকে সেই আমাদের সংবিধানেই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব করা আছে, মৌলিক দায়িত্ব, স্বাস্থ্য এবং শিক্ষা। দেখুন, স্বাস্থ্যকে আসলে আপনি কি ক্যাপিটাল পুঁজি হিসেবে দেখেন, নাকি আসলে এটা একটা রেকারেন্ট এক্সপেন্ডিচার জাস্ট খরচ হিসেবে দেখেন? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট দেখবেন নাকি এটা খরচ দেখবেন? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আসলে আইডিয়ালি যদি আপনি স্বাস্থ্যকে ইনভেস্টমেন্ট দেখেন, তাহলে সবচেয়ে ভালো। এটা একটা ক্যাপিটাল, এবং সেই ক্যাপিটালটা নির্ভর করছে যে আপনি কত অর্থায়ন করছেন এবং কোন খাতে অর্থায়ন করছেন। এখন আমাদের সবচেয়ে সমস্যাটা হচ্ছে কি, যে আপনি যদি স্বাস্থ্যের এই যে সীমিত বরাদ্দ, এই সীমিত বরাদ্দের বিভাজন দেখেন, তাহলে এবারও তাই থাকছে। আমরা যা আভাস পাচ্ছি তাতে কোনো পরিবর্তন হবে না। সেকেন্ডারি, টারশিয়ারি খাত, বড় বড় নির্মাণ, বড় বড় কাঠামো, বড় বড় সব কিছু। কিন্তু আসলে আপনি যদি অসুখকে প্রিভেন্ট করতে পারেন, প্রিভেন্টিভ হেলথ, আপনি যদি মানে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, অর্থাৎ অসুখটা না হওয়ার আগে যদি আপনার স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, অন্যান্য যে বিষয়গুলো, এগুলো জোর দিতে পারেন, তাহলে আপনি কি হলো, ওই মানুষটা কিন্তু সক্ষম থাকলো, ওই মানুষটা কিন্তু কাজ করতে পারলো। টারশিয়ারি, সেকেন্ডারি কেয়ারের আমি গুরুত্ব মানে কমাচ্ছি না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মনোযোগটা সেখানে যাওয়ার আগে দিতে হবে, যাতে ওই মানুষটা, কারণ যখন একজন অসুস্থ হয়ে যান, একটা টারশিয়ারি কেয়ারে চলে যান, অসুস্থ হয়ে অঙ্গহানি হয় বা চক্ষু বা অন্যান্য সব কিছু ইন্দ্রিয়ের সমস্যা হয়, তখন তিনি কিন্তু সত্যি অর্থে আর সক্ষম থাকেন না, কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ কমে যায়। কিন্তু তার আগে যদি হয়, তাহলে কি হবে, তিনি প্রোডাক্টিভ থাকবেন, তিনি সমাজকে দিবেন, এবং সুস্বাস্থ্য থাকলেই কিন্তু তিনি রাষ্ট্রের জন্য একটা ক্যাপিটাল হয়ে গেলেন। তাহলে আমাদের বাজেটের বিভাজনটা হতে হবে ওইখানে।
যেখানে ক্যাপিটালটা দিলে রিটার্নটা বেশি আসবে অর্থনীতির ভাষায়, তাই না? সেই ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি কিন্তু আমরা ফলো করছি না। আমরা কি করছি, বাজেটের সীমিত বাজেটেরও বেশিরভাগ দিচ্ছি ওই জায়গাগুলোতে। আরেকটি বিষয় হচ্ছে এই যে প্রাইমারি কেয়ার দিতে গেলে এবং প্রাইমারি কেয়ার ওরিয়েন্টেড হেলথ সিস্টেম দিতে গেলে এবং স্বাস্থ্যসেবা জনগণের কাছে দিতে গেলে তাহলে জনবল লাগবে। দেখুন এই যে ফেরত যাচ্ছে তার 80% কিন্তু যখন রেকারেন্ট এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার খাত হিসাব করছি তখন 80-81% কিন্তু ব্যয় হচ্ছে, 20% খরচ যাচ্ছে। উন্নয়ন যখন দেখছি তখন দেখছি 50% প্রায় ফেরত যাচ্ছে। দেখুন উন্নয়নের বেশিরভাগ যাচ্ছে নির্মাণ ইত্যাদি ইত্যাদি, কেনাকাটা ইত্যাদি। কেনাকাটা এবং সত্যিকার অর্থে মানে সুশাসনের সঙ্গে কেনাকাটার সক্ষমতা লাগবে। এখন সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসক বসিয়ে দিচ্ছি, হয়তো ক্লিনিশিয়ান বসিয়ে দিচ্ছি, হয়তো যাদেরকে তাদের হয়তো প্রকৃত প্রশিক্ষণ নেই। হ্যাঁ, ক্লিনিশিয়ান এবং চিকিৎসা বিজ্ঞানের যারা তাদেরকে তাহলে শুরু থেকেই সেই ধরনের ট্রেনিং দিতে হবে, সেই ধরনের একটা গ্রুপ তৈরি করতে হবে। এবং তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে জনশক্তির যে প্রচণ্ড অভাব, আপনার প্রাইভেট সেক্টর এখন 60-70% নিয়ে নিয়েছে স্বাস্থ্য সেবার। দেখুন প্রাইভেট সেক্টরের জন্য স্পেশাল কোনো ডেডিকেটেড আসলে প্রশাসন ওইভাবে তৈরি হয়নি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছিল কিন্তু পাবলিক সেক্টর নির্ভর। সেখানেও কিন্তু যে মানে বিস্ফোরণ হয়েছে সংখ্যার দিক থেকে, দেখুন সেই ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে তো নেই, এটা আসলে ডিসেন্ট্রালাইজ দরকার ছিল, বিকেন্দ্রীকরণ দরকার ছিল এবং বিকেন্দ্রীকৃতভাবে তাদেরকে সত্যিকার প্রশিক্ষিত একটা গ্রুপ দরকার ছিল। একজন ভালো ক্লিনিশিয়ান, দক্ষ ক্লিনিশিয়ান হলে যে ভালো প্রশাসক, ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে তা না হতে পারে। আবার আরেকদিকে দেখুন এই যে তৈরি করব আমরা, এই যে ভালো ক্লিনিশিয়ান, ভালো শিক্ষক, কারণ এটা তৈরি করা ছাড়া যদি আমি কোয়ালিটি অফ কেয়ার না দিই তাহলে কি হবে, কোয়ালিটি শিক্ষা না দিলে কোয়ালিটি অফ কেয়ার হবে না। ফলে কি হচ্ছে, মানে আমি দুর্নীতির কথা বাদিয়ে দিলাম, অশুভ শক্তির কথা বাদিয়ে দিলাম, সেগুলো প্রাইভেট সেক্টরের সঙ্গে আঁতাত হয়ে গেছে অনেক প্রভাব, মানে আমরা যারা স্বাস্থ্যসেবা দিই তাদের, সেটা বাদিয়ে দিলাম। কিন্তু যদি আমরা ঠিকমতো শিক্ষা না দিই তাহলে আমাকে একটা জটিল রোগের চিকিৎসা ধাপে ধাপে কীভাবে দিতে হবে, আমি একটা ডায়াবেটিক রোগীকে কখন ইনসুলিন দেবো কস্টলি, আর কখন জাস্ট উপদেশ দিয়ে আমি তাকে মানে ম্যানেজ করব, এই শিক্ষাগুলো তো লাগবে। এর জন্য দক্ষ শিক্ষক দরকার। এখন আমরা প্রচুর হাসপাতাল এবং প্রচুর মেডিকেল কলেজ গড়েছি কিন্তু শিক্ষক গড়ি নাই। শিক্ষক এবং গবেষক যে একটা আলাদা শাখা দরকার সেটা। তাহলে দেখুন জনবলের সঙ্গে কিন্তু এটা জড়িত, কোয়ালিটি অফ কেয়ারের সঙ্গে জনবল 3 ধরনের হওয়া উচিত, ক্লিনিশিয়ান, শিক্ষক, গবেষক, তার সাথে হচ্ছে প্রশাসক তৈরি হতে হবে। তো এই বিষয়গুলোকে আমরা যদি একসঙ্গে যুক্ত করি, আপনি যে সমস্যাগুলো বললেন যে স্বাস্থ্যের, প্রধান কথা হলো বাজেটের সঙ্গে কিন্তু সঠিক অর্থে খরচ করা, সঠিক খাতে খরচ করা, সঠিকভাবে জনবল তৈরি করা, তার জন্য সঠিক পরিকল্পনা করা, এবং সেই ক্ষেত্রে আমার কোন সেক্টরে আমি রিটার্নটা বেশি পাবো, আমার ক্যাপিটাল কোথায় তৈরি হবে, হিউম্যান ক্যাপিটাল, সেগুলো ভাবা। এই বিষয়গুলোকে যদি সমন্বিত ভাবি তাহলে, যেমন উনিও বললেন যে বিদ্যুৎ খাত মানে শুধু প্রোডাকশন না, বিতরণ থেকে শুরু করে বহু বহু বিষয়, আমাদেরও স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বহু বিষয়কে একসাথে ভেবে বাজেটটা করলে ভালো হতো। সেগুলোর কোনো ভাবনার লক্ষণ আমরা দেখছি না। আবার আসবো আপনার কাছে, ধন্যবাদ। এখন একটু প্রসঙ্গে ফিরে যাই, যেহেতু জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি যে অনেকদিন ধরে রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা শুনে যাচ্ছি যে এটি আসলে একটা রিপ্লেসমেন্ট হতে পারে, এবং আমরা দেখেছি সৌরবিদ্যুৎ কিন্তু আমাদের এই বিদ্যুতের চাহিদা অনেকাংশেই মিটিয়েছে। যদিও দেখতে পাচ্ছি যে সৌরবিদ্যুতের যে উৎপাদন খরচ সেটি আসলে অনেক বেশি এবং তার মূল্য অনেক বেশি। আমরা তো আরও ধরনের রিনিউয়েবল এনার্জির কথা বলছি, হাইড্রোর কথা বলছি, উইন্ডের কথা বলছি। সেদিক থেকে পোটেনশিয়ালিটিটা কেমন পটেনশিয়াল রয়েছে বাংলাদেশে? দেখেন পুরো জিনিসটা কিন্তু ডিকার্বনাইজেশন, বিশ্বব্যাপী বলা হচ্ছে কার্বন এমিশন কমানো। কার্বন এমিশনের প্রধান সূত্র কিন্তু ফসিল ফুয়েল ইউজ। আমি যদি লিকুইড ফুয়েল ইউজ করি, কয়লা ইউজ করি, কার্বন এমিশন যদিও টেকনোলজি অনেক ইমপ্রুভ করছে, কমানো যায়। সৌরবিদ্যুতের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, বিশ্বব্যাপী একসময় সমস্যা ছিল, ফসিল ফুয়েল লবি ইজ ভেরি স্ট্রং, তারা লবিং করে ওইটাকে অ্যাক্সেস দেয়নি। আমাদের দেশেও যে কথা বলা হচ্ছে সৌরবিদ্যুতের, আমি রুফটপ সোলার ইনস্টলেশনের সাথে জড়িত, সৌরবিদ্যুৎ বিকশিত হওয়ার অন্যতম বাধা হলো শুল্ক হার। আপনার সৌরবিদ্যুতের বেশিরভাগ জিনিস, আপনি ইনভার্টার বলেন, সোলার প্যানেল বলেন বা ব্যাটারি নিয়ে আসতে চান, এগুলির সূত্রে কিন্তু 30-50% শুল্ক কর আছে। শুরুতেই কিন্তু আমরা একটা শুল্ক কর দিয়ে ওভারবার্ডেন করে দিচ্ছি। তারপরে সরকার কিছু ভালো করেছে যে রুফটপ সোলারের একটা বিরাট প্রভিশন আছে। আমার হিসেবে বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিয়াল রুফটপ বা ডোমেস্টিক রুফটপগুলিকে যদি প্রণোদনা দিয়ে ট্যাক্স কমে নিয়ে আসি, আমি মনে করি এই ক্রাইসিসের সময় আগামী 2 বছরে অন্তত 2000 মেগাওয়াট
2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ। ক্যাপিটাল কস্ট বেশি হতে পারে, কিন্তু সোলার বিদ্যুতের তো ফুয়েল কস্ট নাই। আবার সোলার বিদ্যুৎকে সাস্টেনেবল করতে হলে আমাদের সূর্য কিরণ থেকে 4 ঘন্টা 5 ঘন্টা দিলে নিতে পারি, স্টোরেজের ব্যবস্থা করতে হবে। আমি একটু সূত্র বলি, আমি আফগান গভর্নমেন্টের একসময় অ্যাডভাইজার ছিলাম। আফগানিস্তানের মতো দেশে কাবুল এয়ারপোর্টের সামনে আমরা সোলার ব্যাংক করে দিয়েছি। কাবুল এয়ারপোর্ট ক্যান বি সাপোর্টেড 100% যদি গ্রিডে না যায়। আফগানিস্তানের বড় বড় শহরগুলিতে, ওখানে তো শীতের সময়, আমরা স্ট্রিট লাইটগুলিকে সোলার দিয়ে ব্যাটারি করে দিয়েছি, কারণ ওই সময় সাপোর্ট ছিল, ওই সময় এই অ্যালায়েন্স ছিল, সরকারগুলি ছিল। বাংলাদেশকে সাস্টেনেবল করতে হলে সৌরবিদ্যুৎ ডেফিনেটলি ইজ এ স্কোপ। সৌরবিদ্যুৎ শুধু রুপটপ না, ফ্লোটিং সোলার হয়। এখন আমাদের ইরিগেশনকে পুরো সোলারে নিয়ে যাওয়া যায় যদি মডেল করা যায়। উইন্ডের আমাদের যে কথা বলা হয়েছে, আমাদের কোস্টাল এলাকায় উইন্ড ম্যাপিং করে দেখা গেছে যে উইন্ড ম্যাপিং করা যায়। আমাদের গভীর সাগরে ডিপ ওয়াটার থেকে সোলার উৎপাদন করলে একটা যেটা সুবিধা হবে, আপনার ডিপ ওয়াটারে যদি আপনি সোলার উইন্ড উৎপাদন করতে পারেন, সাগরের পানিকে বিশ্লেষণ করে হাইড্রোজেন ইজ এ নিউ এনার্জি এবং ইট উইল বি এ গ্রিন এনার্জি। আমরা এই জিনিসগুলি নিয়ে কিন্তু কাজ করব, কিন্তু কাজ করব কোথায়? এনার্জি রিসার্চ কাউন্সিল বাংলাদেশ গড়ে তুলেছে, পুরোপুরি আমনা নির্ভর। সেখানে তো টেকনিক্যাল রিসোর্সেস দরকার। আমাদের এখানে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট দুটো আছে, বিপিএমআই, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বিপিআই। সেখানে তো এক্সপেরিয়েন্স টেকনিক্যাল রিসোর্সেস দরকার, আমাদের ম্যানেজমেন্টের দরকার আছে। সেই জায়গায় কিন্তু দেখতে হবে আমাদের দক্ষ শক্তি গড়ে না তুললে, আমরা যে এত বড় বড়গুলি মেগা প্রজেক্ট করলাম পাওয়ার সেক্টরে, আমাদের ডেফিনেটলি আমাদের যারা কাজ করতেছে তারা দক্ষ, কিন্তু পরিমাণ সামান্য। আমরা যদি এইদিকে ইনভেস্টমেন্ট করে আমাদের দক্ষতা না বাড়াই, আমাদের ইউনিভার্সিটিগুলিতে যে গ্র্যাজুয়েট বেড়েই আসছে তাদের কিন্তু ইন্ডাস্ট্রি লিঙ্কেজ নাই, ভাই হয়তো স্বীকার করবেন, ইন্ডাস্ট্রি টু ইনস্টিটিউট লিঙ্কেজ নাই। তাহলে দেখবো আমাদের দেশের বড় বড় প্রকল্পগুলি কয়েকদিন পরে একমাত্র রূপপুরে খুব ভালো অবস্থায় ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে নেওয়া হয়েছে। আমাদের চোখের সামনে চীনা ভাইয়েরা, ভারতীয়রা, শ্রীলঙ্কানরা আমাদের চোখের সামনে কাজ করে আমাদের দেশের থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে যায়। সো সোলার বা রিনিউয়েবলকে সাস্টেনেবল করতে হলে, কন্ট্রিবিউশন বাড়াতে হলে, যেহেতু প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন 2041-এর মধ্যে 40% ক্লিন এনার্জি, নট অনলি রিনিউয়েবল, ক্লিন এনার্জির সাথে উনি যোগ করবেন আপনার নিউক্লিয়ার বা বাইরে থেকে যে হাইড্রো আনছি আমাদের হাইড্রো পটেনশিয়াল লিমিটেড, সেইগুলিকে সাস্টেনেবল করতে হলে এই দক্ষ জনশক্তি দরকার। এক তো কর কাঠামো পরিবর্তন করতে হবে, দক্ষ জনশক্তি দরকার, এবং মানুষের পারসেপশনটা চেঞ্জ করা দরকার। এই জিনিসগুলি আমি জরুরি মনে করি। আমরা যদি 40% নাও পারি, আমরা যদি 2041-এর মধ্যে 30%ও করতে পারি, ইট উইল বি বিগ সাকসেস। আর অন দ্য আদার সাইড যারা খুব বলছেন যে নেট জিরো, আমি তো ইন্টারন্যাশনালি অনেক কাজ করি, ভারত কিন্তু 2060-এর আগে নেট জিরো করতে পারবে না, চায়না কিন্তু 2070 আগে করবে না। আর বাংলাদেশের এমিশন কিন্তু 0.4% পার ক্যাপিটা এমিশন, হুইচ ইজ এগেন মিস ডাইরেকশন, কারণ আমাদের পপুলেশন বেশি। টোটাল এমিশন রেট টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে তো হয়। তারপরেও কিন্তু আমি মনে করি না আমাদের দেশে এসে আমাদের যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের যে দেশে নিজেদের এমিশন 16%, 17%, আমাদের বিগ পুশ করে এটা করার দরকার আছে। আমাদের যতটুকু ফসিল ফুয়েল আছে আমরা টেকনিক্যালি ওইটালে এক্সপ্লোর করে, এক্সপ্লয়েট করে, ব্যবহার করে, এবং একই সঙ্গে প্রণোদনা দিয়ে রিনিউয়েবলগুলির যদি একটা প্রপার মিক্স করতে পারি, সেটা কিন্তু আমাদের সাস্টেনেবল এনার্জি সিকিউরিটি দিবে। সাস্টেনেবল এনার্জি সিকিউরিটি না দিলে আমরা যে এলডিসির থেকে ডেভেলপিং স্টেজে গেছি, সেখান থেকে ডেভেলপড ইকোনমিতে যাব, সেটা কিন্তু স্বপ্নই হয়ে থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আবার দেখা হবে। চলে যাচ্ছি গালিবের কাছে। গালিব, তারিন আপা, পরবর্তীতে অন্য কোনো আলোচনায় নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব।